কি আছে পাহাড়ে? কিসের জন্য বারবার পাহাড়ে আসা? কি পাওয়া যায় পাহাড়ে? পাহাড়ে যা পাওয়া যায় তা ব্যাগে করে নিয়ে আসা যায় না। যা নিয়ে আসা যায় সেটা থেকে যায় শুধু মনে আর অভিজ্ঞতায়। দেওয়ার সাথে সাথে পাহাড় নিয়েও নেয়। পাহাড়ে গেলে ফেলে আসতে হয় মনের অহংকার। পাহাড়ে যত উচ্চতায় ওঠা যায় ততই অন্তরের গভীরে নামতে হয়। আর সেই উচ্চতা যদি পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হয় তাহলে হাতে ক্যামেরা আর চোখে স্বপ্ন নিয়ে আমরা 6 জন বেরিয়ে পড়লাম বাংলার ছাদ সান্দাকফুর উদ্দেশ্যে। এনজেপি থেকে সেই চেনা জঙ্গল আর চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল মানেভঞ্জনের দিকে। জঙ্গল পেরিয়ে পাহাড়ি বাঁকে আমরা যখন হারিয়ে যাচ্ছি, আকাশের কোণে সূর্য আস্তে আস্তে রং ছড়াচ্ছে, পাহাড়ি পাখিরা নিজেদের পাহাড়ি বাসায় ফিরে যাচ্ছে। এক লম্বা দিন ট্রেন আর গাড়ি ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম শান্ত মানেভঞ্জন গ্রামে। পরদিন সকাল আমাদের সফর শুরু হলো সেই কিংবদন্তি ল্যান্ড রোভারে চড়ে। বাম দিকে যে গাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের সঙ্গী। সান্দাকফুর রাস্তা এতটাই দুর্গম যে এখানে 4x4 ছাড়া অন্য গাড়িতে যাওয়ার উপায় নেই। আর আশ্চর্যজনক হলেও সত্যি, আজও পৃথিবীর প্রাচীনতম ল্যান্ড রোভারগুলির অনেকটাই গর্জে ওঠে এই পথে। তাই একেই বলে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। যাই হোক, সমতলের ভিড় আর কংক্রিটের জঙ্গল ছেড়ে আমরা এখন খোলা আকাশের কাছাকাছি চলে এসেছি। পাহাড়ের কিছুটা কুয়াশা, কিছুটা মেঘ আর চারিদিকে রডোডেনড্রন গাছ, এভাবেই আমাদের ল্যান্ড রোভার এগিয়ে চলেছে। পাহাড়ের প্রতিটি বাঁক যেন নতুন উত্তেজনা। মেঘ এসে কখনো ঢেকে দিচ্ছে রাস্তা, আবার রোদের ঝলকানি ঝলসে দিচ্ছে চোখ। আমাদের পথ সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের বুক চিরে। তখন মনে হচ্ছিল যদি ট্রেক করতাম হয়তো এই বন অন্যভাবে অনুভব করা যেত। আচ্ছা, আমি এত রাস্তা দেখাচ্ছি কেন? সেই যে একটা কথা আছে না, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। ঘুরতে আসলে শুধু গন্তব্য না, সফরের আনন্দও নিতে হবে। রাস্তার গোলকধাঁধা শেষ করে আমাদের গাড়ি প্রথম স্টপ নিল টংলু। এ যেন সান্দাকফুর পথে প্রথম জানালা, যেখানে আকাশ, মেঘ আর পাহাড় মিলেমিশে রচনা করছে অন্য এক গল্প। এই টংলুর কুয়াশা ঘেরা মায়াবী পাহাড়ে কনকনে ঠান্ডা হাওয়ার সাথে ধীরে ধীরে উপরে উঠে চলেছি আমি, আপনাদের হোস্ট অপ্রতিম। পাহাড়ের নিচের দিকে অত কুয়াশা না থাকলেও যত উপরে উঠছি কুয়াশা আরও গাঢ় হচ্ছে। আমার বাকি সঙ্গীরাও এই মায়াবী জায়গায় যে যার মতো করে উপভোগ করছে। এই যে পিলার বা বেদিগুলো দেখা যাচ্ছে, তার মাঝে এই পিলারটায় লেখা নেপাল, অর্থাৎ এই পিলারের একদিকে আমাদের ভারত আর একদিকে নেপাল। আমরা দাঁড়িয়ে আছি দুই দেশের মিলনস্থলে। এরকম মানসিক মুক্তি পাহাড় ছাড়া আর কে দিতে পারে? পাহাড় থেকে নেমে আসতেই কুয়াশার আর নামগন্ধ নেই, চারপাশ ঝকঝকে রোদে আলোকিত। এ এক অদ্ভুত মায়াজাল।
সকাল থেকে ট্রাভেল আর হাইকিং করার পর বেশ খিদে পেয়েছে, তাই আমরা এগিয়ে গেলাম টংলুর এক স্ন্যাক স্টোরের দিকে। পাহাড়ে ঘুরতে গেলে প্রায় প্রতিটি বাড়িতেই কিছু না কিছু পোষ্য প্রাণী দেখা যায়। ওরা পাহাড়ের মতোই শান্ত আর বিশ্বস্ত। ও, আপনাদের সাথে তো কারো আলাপ করানোই হয়নি। বাদিক থেকে প্রথমে আমার বোন প্রজ্ঞা, আমার মিসেস অনামিকা, আমার ভাইয়ের মিসেস মনিকা, আমার ভাই মিকি এবং আমার ভগ্নিপতি শান্তনু। টংলুর গরম ধোয়া ওঠা চা আর কিছু খাবার খেয়ে আমরা আবার উঠে পড়লাম আমাদের বাহনে। যতই এগোচ্ছি, রডোডেনড্রন গাছের সারি আর আঁকাবাঁকা বাঁকগুলো রাস্তা যেন আরও রোমাঞ্চকর করে তুলছে। জঙ্গল, পাথর, ঝর্ণা সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক সিম্ফনি। আর বাঁকগুলো যেন আরও বিপজ্জনক হচ্ছে। এসবের মাঝে আমরা এগিয়ে চলেছি। সামনে কুয়াশা আর মেঘ রাস্তা ঢেকে দিয়েছে এমনভাবে দূর থেকে বোঝাই যায় না কোথায় শেষ হচ্ছে আর কোথায় শুরু। এক কথায়, দিস ইজ নেচারস ম্যাজিক্যাল প্লে। আমরা যে রাস্তা ধরে চলেছি তার বেশিরভাগ অংশেই এক পাশে ভারত আর অপর পাশে নেপাল। দুই দেশের সীমান্তকে সাক্ষী রেখে আমাদের যাত্রা এগিয়ে চলেছে। মাঝে মাঝে রাস্তার ধারে চেকিং চলছে আর দিতে হচ্ছে পারমিট ফি। এর পরের পথটা একেবারেই রুক্ষ। খানিক এগোতেই প্রথমবার চোখে পড়ল বরফ। ডান দিকে রাস্তার ধারে জমে থাকা জল হিম হয়ে সাদা বরফে রূপ নিয়েছে। মনে হলো আমরা বোধহয় আর একটা জগতে ঢুকে পড়েছি। প্রকৃতি এখানে ভীষণ কঠিন। শীতকালে বেশিরভাগ পাতাই ঝরে গেছে, কেবল শাখাগুলো দাঁড়িয়ে আছে কালো ছায়ার মতো। তবুও তার নির্জনতা আর রুক্ষ সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি দেয়। কিন্তু পাহাড় কখনো একরকম থাকে না। হঠাৎ উল্টো দিক থেকে ছুটে আসা গাড়ি যেন মনে করিয়ে দিল এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। সামান্য ভুল মানেই গভীর খাদ। এভাবেই আঁকাবাঁকা পথে এগোতে এগোতে হঠাৎ দেখি এক জায়গায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে। সামনে অগ্রসর হওয়া অসম্ভব, কারণ পাহাড় থেকে গড়িয়ে আসা এক বিশাল পাথর গিয়ে পড়েছে একটি গাড়ির উপরে। সৌভাগ্যের বিষয়, কেউ আহত হয়নি। তবুও থেমে থাকতে হলো যতক্ষণ না পথ পরিষ্কার হলো। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সান্দাকফুর। প্রথম রাত এই হোটেলে কাটাতে, যার নাম শেরপা চ্যালেট। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু ভেতরে অদ্ভুত এক উষ্ণতা। স্থানীয়দের সাথে হাসি, গান, নাচ আর গল্প যেন ভরিয়ে দিল এই সন্ধ্যাকে অন্য এক মাত্রায়। এই ভাই তো হোটেলের একটা প্লেট দিয়েই ডিজে স্পিন ব্যাগ বানিয়ে নিয়েছে। পাহাড়ের রাত সবসময়ই রহস্যময়। নীরবতার ভেতর যেন লুকিয়ে থাকে অসংখ্য গল্প। আর সেই রাত আমাদের প্রস্তুত করল আগামী দিনের জন্য, যেখানে অপেক্ষা করছে আরও অজানা, আরও বিস্ময়কর অভিজ্ঞতা। পরদিন ভোরে ঘুম চোখে উঠে দেখি রাতের তীব্র ঠান্ডায় চারিদিক সাদা বরফে ঢাকা। উদীয়মান সূর্যের আলোতে প্রকৃতির সাদা ক্যানভাস গেরুয়া রঙে রাঙিয়ে উঠেছে। দূরে স্লিপিং বুদ্ধ ঘুম ভেঙে যেন জেগে উঠেছে। একটু বেলা বাড়তে বরফ আস্তে আস্তে গলতে শুরু করলো, আর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার বরফ তখন পাউডারের মতো চারদিক ছড়িয়ে আছে। খানিক পরে আর রাস্তা প্রায় নেই বললেই চলে। আমরা যেন সোজা পাথরের উপর দিয়ে চলেছি। খানিকক্ষণ এভাবে চলার পর আমরা চলে এলাম চন্দু হোমস্টেতে, যেখানে আমরা রাত্রিবাস করব।
টিনের ঘরটায় ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়লাম পাথরের ভাঁজ, ঝোপঝাড় আর আকাশ ছোঁয়া পথ ধরে। মনে হচ্ছিল আমরা যেন সত্যিই আকাশের কাছাকাছি চলে এসেছি। এরপর শুরু হলো আমাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা, এক সত্যিকারের রোলার কোস্টার রাইড। এটা কেবল ভিডিওতে দেখিয়ে বা বলে বোঝানো সম্ভব নয়। এটা এমন কিছু যা শুধু নিজের শরীরে অনুভব করা যায়। নিকো পার্কে আমরা যে রাইডে চড়ি, এটা যেন তার পাহাড়ি বিশাল সংস্করণ। গাড়ি একবার খাড়া উঠে যাচ্ছে, আবার তীব্র ঢালে নামছে, কখনো হেলে যাচ্ছে, কখনো সোজা হচ্ছে। আমরা সবাই তখন ছোট বাচ্চার মতো হাসছি, চিৎকার করছি আর একেবারে উপভোগ করছি সেই মুহূর্ত। আমি এই রাইডের বেশ কিছু অংশ ভিডিওতে রেখেছি। যদি কারো একঘেয়ে লাগে, চাইলে এই অংশটা স্কিপ করতে পারেন। এরপর আমরা এসে পৌঁছালাম ঠাকুম ভ্যালি। খোলা পাহাড়ি প্রান্তরে দাঁড়িয়ে মনে হলো যেন ডানা মেলে উড়ে হারিয়ে যায় এই অবারিত নীল আকাশে। এমন মুক্ত, বিশাল, অবাধ প্রকৃতির কোলে দাঁড়িয়ে পাহাড়ি নাগরদোলার মতো অনুভূতি জীবনে এই প্রথম পেলাম। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের হোমস্টে চন্দুতে। बाय Hai. बाय Ah, good. Ha. Bye गरिदिनु न bye. Hello भन्नु. बाय बाय Hello भन्नु. Hello. Hello खोइ. হ্যাঁ? চন্দুতে বিকেল নামতেই আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। চন্দু থেকে একটু নেমেই এই জায়গা, যেখানে আসলে মনে হবে কোনো এক হরর ফিল্মের সেটে ঢুকে পড়েছি। বিকেলের আলো, মেঘ আর কুয়াশা মিলেমিশে চারিদিককে একদম অলৌকিক করে তুলেছে। কোথাও কোথাও বরফের আস্তরণ, নিস্তব্ধতার মধ্যে নিজের নিঃশ্বাসের শব্দটাই যেন সবচেয়ে জোরে শোনা যাচ্ছিল। আমরা এগিয়ে চললাম সামনের পাহাড়ের চূড়ার দিকে। পা ভারী, নিঃশ্বাস ভারী, কিন্তু মন ভরা উত্তেজনায়। এই ঠান্ডা, এই নিস্তব্ধতা, এই অজানা ভয়, সব কিছুর মাঝেও যেন এক অদ্ভুত টান আমাদের টেনে নিয়ে যাচ্ছিল সামনে।
অবশেষে আমরা জয় করলাম সেই ছোট্ট চূড়া। যদিও ঘন কুয়াশার আড়ালে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। উপরে চারিদিকে চমড়ি গায়ের শাড়ি। খুব বেশি ঠান্ডা পড়লে এরা উপরের পাহাড় থেকে নিচের পাহাড়ে নেমে আসে। ফেরার পথে কুয়াশায় দিক হারিয়ে ফেলেছিলাম। নেটওয়ার্ক নেই, আলো নিভে আসছে, চারিদিকে শুধু সাদা ধোঁয়ার মতো অন্ধকার। ভয় লাগছিল, কিন্তু পাহাড়ে ভয় জেতার নামই তো অ্যাডভেঞ্চার। ধীরে ধীরে পথ খুঁজে অবশেষে ফিরে এলাম নিরাপদে। অন্যান্য পাহাড়ের মতোই সান্দাকফুতে রাত নামে খুব হঠাৎই, আর তারপরেই মাথার উপর জ্বলে ওঠে হাজারো তারা, যেন জোনাকির মতো নাচছে হিমালয়ের আকাশে। চন্দু থেকে কাঞ্চনজঙ্ঘা ঠিক হাতের নাগালে মনে হয়। সকালবেলা ঠান্ডা হাওয়ায় যখন সূর্যের প্রথম রশ্মি পড়ে সেই বরফে মোড়া শিঙ্গে, সময় যেন থেমে যায়। এই নিস্তব্ধ, শান্ত অথচ মহিমান্বিত সৌন্দর্যে চোখ সরানো দায়। হিমালয়ের খানিকটা অংশ দূরে চোখে পড়ে। সকালবেলা পাহাড়, মেঘ, কনকনে ঠান্ডার মধ্যে হালকা উষ্ণ রোদ, এসবের মধ্যে কিভাবে যে সময় কেটে গেল বোঝাই গেল না। চন্দুকে বিদায় জানিয়ে আমরা এসে পড়লাম কালাপুখরিতে। মনটা বিষণ্ণ, কেননা পরদিনই বিদায় জানাতে হবে সান্দাকফুকে। পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে পৌঁছালাম আমাদের শেষ গন্তব্য টুমলিং। হোটেলের জানলা দিয়েই দেখা যায় মেঘের সমুদ্রের উপরে সূর্যোদয়। একেবারে অবিশ্বাস্য সৌন্দর্য। সকালের উষ্ণ আলোয় শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এখানে আসা মানেই হয়তো শুধু একটা ভ্রমণ নয়, এ যেন আত্মার সঙ্গে পাহাড়ের এক নিঃশব্দ আলাপ। আর সেই আলাপের স্মৃতি নিয়েই এবার ফেরার পালা। হৃদয়ের গভীরে রেখে গেল সান্দাকফুর সেই নিস্তব্ধতা, সেই রং, আর সেই চিরচেনা ঠান্ডা হাওয়ার ছোঁয়া। বরফটা একটু ভালো, বেশি থাকলে ভালো হতো।